রাজনীতির সঙ্গে তার সম্পর্ক বহুদিনের। সমাজ মাধ্যমে তার পরিচয়ের দরকার পড়ে না। তবে শেষ 2 সপ্তাহের কিছু বিষয় যা তার পরিচয়কে নতুনভাবে করে তুলতে বাধ্য করছে। অরূপ, তুমি বলো, কি পরিচয় দেব? 98 ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল নেতা, নাকি প্রাক্তন মুখপাত্র? আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে চেষ্টা করি রাজনীতিকে বোঝবার এবং রাজনীতিকে দেখার। আমি নিজে চিন্তাভাবনা যদি বলেন, আমি একজন ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের নাগরিক, জাতীয়তাবাদী চেতনায় বড় হয়েছি। আমি সেই আঙ্গিক থেকে রাজনীতিকে, ভারতবর্ষের রাজনীতিকে দেখবার চেষ্টা করি, বোঝবার চেষ্টা করি। আমি একজন রাজনীতির ছাত্র, এটাই আমার পরিচয়। আচ্ছা দাদা, আজকে শুরুই করব। আমরা জানি যে বেশ কয়েকদিনের তৃণমূল কংগ্রেসের পালা বদল নিয়ে বেশ অভ্যন্তরীণ বক্তব্য চলছে, সাধারণ মানুষের মধ্যেও অনেক প্রশ্ন রয়েছে। সে বিষয়ে প্রথমেই জানতে চাইবো যে আমরা দেখলাম যে 2021 থেকে 2024-এ তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর পরে অভিষেক ব্যানার্জিকে দ্বিতীয় পদে আমরা বেশি দেখে এসেছি, তাকেই আমরা দেখছি নেতৃত্ব দিতে তারপর থেকে। কিন্তু হঠাৎ করেই আমরা দেখলাম যে বিধানসভা অধিবেশনে, শীতকালীন অধিবেশনে গতকাল মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন যে দল আমি আর বক্সিদাই দেখব। তবে কি দ্বিতীয় নম্বর থেকে সরে যাচ্ছেন তিনি? দেখুন, আবারও বলছি, মমতাদি দলের সর্বময় নেত্রী এবং সর্বময় কর্ত্রী। মমতাদি বাংলায় কোটি কোটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের কাছে আবেগ। মমতাদির বাইরে দলের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এটাও সত্যি কথা যে মমতাদির পরে বাংলার ছাত্রযুবর আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আবেগকে কোনো পদ দিয়ে, কোনো অঙ্ক দিয়ে মাপতে পারবেন না। যদি সেটা মাপতে যান তাহলে ভুল হবে। একটা সময় যখন মমতাদি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, মমতাদিকে কিন্তু পদ দিয়ে আটকে রাখা যায়নি। মমতাদি বাংলার লক্ষ লক্ষ জাতীয়তাবাদী কর্মীর আবেগ ছিলেন বলেই, মমতাদি তার রাজনৈতিক লড়াইয়ের সততা ছিল বলেই মমতাদিকেই বাংলার মানুষ মান্যতা দিয়েছিল। যতদিন মমতাদি সক্ষম, যতদিন মমতাদি মাথার উপরে, ততদিন মমতাদির পরে বাংলার ছাত্রযুবের আবেগের নাম অভিষেক ব্যানার্জি। যদি এই সহজ সত্যটা কেউ অস্বীকার করেন, আমার মনে হয় তাহলে সেটা ভাবের ঘরে চুরি করা হবে। মমতাদির নেতৃত্বে পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ঐক্যবদ্ধ তৃণমূল, এখানে কোনো বিরোধ নেই। বক্সিদা দলের অন্যতম সিনিয়র নেতা, বক্সিদা দলের প্রতিষ্ঠাতা সভাপতি, বক্সিদা সহ বাকি সমস্ত নেতৃত্বের অবদান অনস্বীকার্য। সবাই মিলে একত্রিতভাবে দলকে সমৃদ্ধ করেছেন এবং আগামী দিনেও 2021-এর কঠিন লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। 2024-এর লড়াই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন, তার আগে নবজোয়ার যাত্রা, পঞ্চায়েতের যে বিপুল সাফল্য অভিষেক ব্যানার্জির নবজোয়ার যাত্রা, তার অবদান অনস্বীকার্য। মমতাদি মাথার উপরে, তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের বাকি নেতৃত্বরা। এটা আমার মনে হয় না কোনো আসলে কী হয়েছে, এ রাজ্যে বিরোধীরা এতটাই অপদার্থ হয়ে গিয়েছেন, খুব স্বাভাবিকভাবেই সেই বিরোধীরা রাজনৈতিক ইস্যু না থাকায় এই নন ইস্যুগুলোকে ইস্যু করতে হচ্ছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, কারণ বিরোধীদের রাজনীতি নিয়ে খুব একটা কথা নেই। তৃণমূল কংগ্রেসের কি হলো, তৃণমূলের কোথায় কি না হলো, এটাই যদি রাজনীতির চর্চা থাকে তাহলে এটা বুঝতে হবে যে বিরোধীরা ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ। আচ্ছা দাদা, ফ্যাক মানি না মানে কি বলবে এটা নিয়ে? কারণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যে শীতকালীন অধিবেশনে নিজের যে বিধায়কদের বৈঠকে তিনি কথাটি বলেছেন যে ফ্যাক মানেন না। না, এইটা যেটা আমিও সংবাদ মাধ্যমে পড়লাম, এটা সম্ভবত যে কদিন আগেই ভোটকুশলী প্রশান্ত কিশোর, তিনি নিজে বিহারে বিধানসভায় এই উপনির্বাচনে প্রার্থী দিয়েছিলেন এবং সেখানে কিন্তু প্রতিটি আসনেই প্রশান্ত কিশোরের দলের জামানত বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ ভোট কুশলী হলেই যে ভোটের ময়দানে দক্ষতা সবসময় রাখা যায় সেটা নয়, ভোটে লড়ে দলের কর্মীরা। ভোট কুশলী পরামর্শ দিয়ে একটা দিশা দেখাতে পারেন। আমার ধারণা মমতাদি সেই প্রসঙ্গেই বলতে চেয়েছেন যে প্রশান্ত কিশোরের দলের পারফরমেন্স বিহারে খুব পুয়ার পারফরমেন্স এই অর্থে দেখতে গেলে। আমার মনে হয় সেই আঙ্গিকেই বিষয়টিকে দেখা ভালো। আচ্ছা, বিরোধীরা অনেকেই মনে করছেন এই মন্তব্যের পিছনে আইপ্যাকের কথা বলছেন মুখ্যমন্ত্রী, এবং সেই প্রেক্ষিতে তারা বলছেন যে এই সংস্থাকে দলের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন নিয়ে যদি মুখ্যমন্ত্রী সরাসরি আপত্তি শুনে যদি আইপ্যাকের কথা তিনি বলে থাকেন, তাহলে কি পরোক্ষভাবে অভিষেক ব্যানার্জির গুরুত্বই খর্ব হচ্ছে? আমি আবারও বলছি, যেহেতু বিরোধীদের কোনো রাজনৈতিক ইস্যু নেই, বিরোধীরা যেহেতু আর কোনো সমালোচনা করতে পারছে না, তাই যেই সংস্থা, এটা তো পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনো সম্পর্কিত সংস্থা নয়, এটা তো তৃণমূল কংগ্রেসের
কোনো শাখা সংগঠন নয়, একটি পেশাদারি সংস্থা। আপনি জানেন কদিন পরে দিল্লির নির্বাচন আছে, অরবিন্দ কেজরিওয়ালের দল তারা আইপ্যাককে নিযুক্ত করেছে। 2014 লোকসভা নির্বাচনে মোদির অন্যতম পরামর্শদাতা ছিল প্রশান্ত কিশোরের সংস্থা। একাধিক রাজ্যে কংগ্রেসকে তারা সহায়তা দিয়েছে, বিজেপিকে সহায়তা দিয়েছে। তো এরকম ভোটকুশলী সংস্থা শুধু আইপ্যাক একা নয়, বহু সংস্থা আছে। কিন্তু দিনের শেষে ভোট লড়ে নিচুতলার কর্মীরা, ভোট বাংলার মানুষ দেয় মমতাদির ছবি দেখে। তো সেই ক্ষেত্রে মমতাদি আমার ধারণা এখনও বিহারের উপনির্বাচনের ফলের উপর ভিত্তি করে যে কথা বলেছেন সেই কথাটা তো মানে বাস্তবতার সাথে একদম সাযুজ্য রাখা কথা, যে শুধুমাত্র পরামর্শদাতা সংস্থাই যদি সব নির্ধারণ করে দেয় তাহলে বিহারের ভোটে এই ধরনের ফলাফল হয় না। আমার ধারণা সেই প্রসঙ্গে কিন্তু যেহেতু এ রাজ্যে বিরোধীদের আর কোনো রাজনৈতিক লড়াই করবার মতো কোনো অস্ত্র নেই, এই ধরনের নন ইস্যুকে ইস্যু করতে হচ্ছে। আচ্ছা দাদা, আমরা দেখেছিলাম যে 2024-এর আগে তৃণমূলের নবজোয়ার দেখা গিয়েছিল এবং সেখানে নবীনদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। তবে কি এবার 2025-এর আগে তৃণমূল কংগ্রেসে প্রবীণদের জোর দেখা যাবে? কারণ আমরা হালই যে সিদ্ধান্ত দেখছি সেখানে প্রবীণদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ দল। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং ঐক্যবদ্ধ দল, এটা আমার কথার জন্য নয়, এটা প্রতিটা নির্বাচনে বাংলার মানুষ প্রমাণ করে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব চিন্তাভাবনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাপ্রোচ, তিনি বারবার করে বলছেন পারফরমেন্স ড্রিভেন কাজের কথা, তিনি বারবার করে বলছেন যে ইভ্যালুয়েশনের কথা। এবং এটা তো বাস্তব আজকের দিনে দাঁড়িয়ে যে সত্যি সত্যি পারফরমেন্স ড্রিভেন যদি সংগঠন হয় তার আউটপুট অনেক বেটার প্রোডাক্টিভিটির জায়গা রাখে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার একই সাথে সাথে প্রবীণদের যে অভিজ্ঞতা, মমতাদি সবসময়ই চান প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীনদের তারুণ্যের জায়গাটাকে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। মমতাদি তো নিজেই বলেন যে তিনি 3টে জেনারেশন পরবর্তী তৈরি করে দিয়ে যাচ্ছেন। তো খুব স্বাভাবিকভাবে এটা প্রবীণ বনাম নবীন নয়, বরং প্রবীণ ও নবীনের মেলবন্ধনে শক্তিশালী তৃণমূল কংগ্রেস বলে আমার ব্যক্তিগতভাবে অন্তত বাংলার নির্বাচনের যে ফল আসছে সেই ফল কিন্তু এই ধারণাটাকেই আরও সঠিকভাবে প্রমাণ করছে। আচ্ছা, ইতিমধ্যে আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমরা দেখলাম যে একদিকে কলকাতায় ওয়াকফ বিল নিয়ে সভা তৃণমূল কংগ্রেসের, অন্যদিকে অভিষেক ব্যানার্জির ডক্টর কনভেনশন একই দিনে। এবং যে মন্তব্য উঠে আসছে যে আমরা জানি ওয়াকফ বিল সম্পূর্ণ একটি রাজ্যসভার বিষয় এবং মাফ করবেন লোকসভার বিষয়, এবং সেই প্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি যেদিন ডক্টর কনভেনশন ছিলেন সেদিনই এখানে ওয়াকফ সভা হলো। কোথাও কি অভিষেক ব্যানার্জিকে প্রাপ্ত করা হচ্ছে? না, দুটোর গুরুত্ব দু রকমের। অভিষেক ব্যানার্জির যে কর্মসূচি সেটা ডায়মন্ড হারবার লোকসভার 7টি বিধানসভাকে নিয়ে 70 দিন ব্যাপী কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। প্রতিটি বিধানসভায় 10 দিন করে, এবং এটা তো ঘটনা আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষের যে সচেতনতার অভাবে অনেক সময় দেখা যায় একটু বেসিক, মানে ধরুন একজন প্রেশারের রুগী, তিনি হয়তো জানেনই না যে তার এত হাই প্রেশার রয়েছে। সেখানে যদি তার প্রেশারটা মাপা হয়, তার যদি ন্যূনতম প্রেশারের ওষুধটুকু যদি কনসার্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে যেটা পাওয়া যায়, সেই অ্যাওয়ারনেসটা প্রচুর মানুষের জীবন বাঁচাবে। এটা এটা কি খুব অন্য রকমের চিন্তা ভাবনা। যে এক্সিস্টিং স্ট্রাকচার সেট আপ রয়েছে সেটাকে অপটিমাল ইউজ করে মানুষের পাশে দাঁড়ানোর এই যে প্রয়াস, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছেন, তিনি জেলার হাসপাতালগুলো পরিকাঠামো, তিনি জেলার যে পাবলিক হেলথ সেন্টারগুলো, যে পঞ্চায়েত লেভেলে যে রুরাল সেন্টারগুলো, হেলথ সেন্টারগুলো, সেই পরিকাঠামোগুলো সেই ডাক্তারবাবুদের কাজে লাগিয়ে যে প্রাইমারি চেক আপ, বলে না প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেই জায়গাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরতে চেয়েছেন। এটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রিক একটা এমন কর্মসূচি যেটা আগামী দিন হয়তো সারা রাজ্যকেই পথ দেখাবে। সেই কর্মসূচি আর ওয়াকফের কর্মসূচির আরেকটা আলাদা গুরুত্ব আছে। দেখুন, এই যে নতুন ওয়াকফ বিল আনতে চলেছে দেশের কেন্দ্রীয় সরকার, এই বিল একটা অত্যন্ত অগণতান্ত্রিক বিল। একটা ওয়াকফ বোর্ড এটা তার সিদ্ধান্ত হবে, সেটা সম্পূর্ণভাবে মুসলিম সংখ্যালঘুদের প্রপার্টি নিয়ে সিদ্ধান্ত হবে। সেখানে কেন অন্য ধর্মের প্রতিনিধি থাকবেন? আজকে যখন রাম মন্দিরের কমিটি তৈরি হয় তখন কি সেখানে কোনো মুসলিম সংখ্যালঘু মানুষকে রাখা হয়? হবে না। খুব স্বাভাবিক কারণেই রাম মন্দির কীভাবে পরিচালিত হবে। তেমনি একইভাবে মুসলিম যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলোর পরিচালনা কার হাতে থাকবে
সেটার মধ্যে অমুসলমান কেন অন্তর্ভুক্ত হবে? প্রথম আপত্তির জায়গাটা এখানে। দ্বিতীয় কথা হচ্ছে, আসল লক্ষ্য দেশের কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সম্পত্তিগুলোকে বেচা। এর আগে রেল বেচেছে, এর আগে এলআইসি বেচেছে, এর আগে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেচেছে, এবার ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলোকে বেচবে। এবং আপনি জানবেন এই ওয়াকফ বোর্ডের প্রপার্টিগুলো সারা ভারতবর্ষের প্রাইম লোকেশনে ছড়িয়ে রয়েছে। এই প্রপার্টিগুলোর অধিকাংশ রয়েছে উত্তরপ্রদেশ, সাবেক অন্ধ্রপ্রদেশ মানে বর্তমানে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা এবং পশ্চিমবঙ্গ মূলত। এর বাইরেও বহু রাজ্যে রয়েছে ওয়াকফ প্রপার্টি। মহারাষ্ট্রে মুম্বাইয়ে রয়েছে প্রচুর ওয়াকফ প্রপার্টি। এই প্রপার্টিগুলোর মিলিত সম্পদের পরিমাণ খুব কম করে 1,000 কোটি টাকারও বেশি, তারও বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াকফ তার এগেনস্টে যে ভাতা পায় তার পরিমাণ 2.7% নয়। অর্থাৎ ধরুন ওয়াকফ প্রপার্টি, ধরুন আমাদের ব্যাঙ্গালোরের আইটিসি উইন্ডসর ওয়াকফ বোর্ডের প্রপার্টির উপর হওয়া একটি 5 তারা হোটেল, যার একটি রুমের ভাড়া হচ্ছে 15 থেকে 20,000 টাকা। একটি রুমের ভাড়া, ন্যূনতম ভাড়া। সেই আইটিসি উইন্ডসরের সামগ্রিকভাবে রুম ভাড়াই এক এক দিনে মানে প্রায় কোটি টাকার কাছাকাছিতে পৌঁছে যায়। সেই জায়গায় দেখা যাচ্ছে তারা একটা ন্যূনতম ভাড়া ওয়াকফ বোর্ডকে দিচ্ছে। সারা দেশ জুড়েই একই জিনিস চলছে। আমাদের এখানে রাজভবন ওয়াকফ প্রপার্টি। আজকে ধরুন আমাদের এখানে আরসিজিসি, রয়্যাল ক্যালকাটা গলফ কোর্স, টলি ক্লাব সব ওয়াকফ প্রপার্টি, এবং এরা একটা ন্যূনতম অর্থ তার বিনিময়ে তারা ওয়াকফ বোর্ডকে দেন। তার কোনো প্রপার ইভ্যালুয়েশন হয় না। বিজেপি এই জায়গাটায় ঢুকতে চাইছে। বিজেপি এই জায়গাটার এই অছিলাটাকে কাজে লাগিয়ে এরা আসলে ওয়াকফ প্রপার্টিগুলোকে ওই যেরকমভাবে রেল স্টেশন বিক্রি করেছে সেরকমভাবে আগামী দিন বিক্রি করতে চায়। এইখানেই প্রতিবাদটা, যে ওয়াকফ প্রপার্টিগুলোর প্রপার ইভ্যালুয়েশন হচ্ছে না। আরও একটা সমস্যা হচ্ছে, যে সব প্রপার্টির তো লিখিত পরিত কাগজও নেই। এগুলো হচ্ছে ধরুন আজ থেকে 300 বছর, 400 বছর, 500 বছর আগে ধরুন টিপু সুলতানের বংশধরদের প্রপার্টি রয়েছে, বা বাহাদুর জাফর শাহ, শেষ দ্বিতীয় নবাব, সেকেন্ড বাহাদুর শাহ, তাদের প্রপার্টি, লখনৌদের নবাবদের যে অ্যানসেস্ট্রাল প্রপার্টি, খিদিরপুর, ওয়াটগঞ্জ, মেটিয়াবুরুজ সহ কলকাতার বিভিন্ন হেস্টিংস বহু জায়গায় ছড়িয়ে রয়েছে। সেই প্রপার্টিগুলো আজকের দিনে দাঁড়িয়ে আপনি সবার কাগজও পাবেন না। কারণ আপনি ধরুন আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনার বার্থ সার্টিফিকেট আছে, আপনার বাবার বার্থ সার্টিফিকেট আছে কিনা সেটা চিন্তা করলেই কিন্তু আপনার কপালে ভাঁজ পড়বে। কারণ যাদের জন্ম 1980 সালের আগে অনেকের বাড়িতে জন্ম হয়েছে, সকলে বার্থ সার্টিফিকেটে নেই। আপনার দাদুর তো আপনি নিশ্চিতভাবে পাবেন না। তাহলে ভাবুন যে 300 বছরের পুরনো ওয়াকফ প্রপার্টি, তার সব জায়গায় দলিল পাবেন, কিন্তু সেগুলো সরকারি নথিতে ওয়াকফ হিসেবে রেকর্ডেড রয়েছে। এবার আজকে এই নতুন ওয়াকফ বিল বলছে যে রেকর্ডেড নথি শুধু প্রামাণ্য হিসেবে গৃহীত হবে না, সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। সাপোর্টিং দলিল আপনি কোথায় পাবেন? আজ থেকে 400 বছর, 500 বছর আগে যেগুলো ওয়াকফ প্রপার্টি হিসেবে রেজিস্টার্ড রয়েছে, তার মানে আগামী দিন আস্তে আস্তে ওয়াকফ বোর্ডের হাত থেকে সেই সম্পত্তিগুলো সরিয়ে নেওয়া, এবং সেই সম্পত্তিগুলো যেহেতু দেশের কেন্দ্রস্থলে প্রাইম মানে কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু মতো শহরগুলোতে, কোচির মতো শহরগুলোতে প্রাইম লোকেশনে অবস্থিত, সেই প্রপার্টিগুলো বকলমে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়ার প্রয়াস। খুব স্বাভাবিকভাবেই সমস্ত সংখ্যালঘু সমাজ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এই ওয়াকফ বিল নিয়ে সমস্ত রাজনৈতিক দল বিরোধিতায় নেমেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন এই বিল অগণতান্ত্রিক, এর বিরুদ্ধে রাস্তায় নামবে দল। পার্লামেন্টে প্রতিবাদ হচ্ছে, নোটিশ জমা পড়েছে, আলোচনা হবে। তাই ওয়াকফ নিয়ে আন্দোলন হয়েছে। দুটো অভিষেক ব্যানার্জির সভা এবং ওয়াকফ দুটো আলাদা সাবজেক্ট। এই দুটোকে হয়তো মিডিয়ার সৌজন্যে আপনাদের টিআরপির জন্য আপনারা এক করে দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে এইটার সাথে এইভাবে এক করে দেখাটা সমীচীন কাজ হচ্ছে। ওয়াকফ বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংশোধনী, যেই সংশোধনীর প্রতিবাদ হওয়াটাই উচিত। হ্যাঁ, একই দিনে হয়েছে বলে হয়তো আপনাদের এই প্রশ্নটা আরও বেশি করে ভ্যালিড হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে দুটোর সঙ্গে ডাইরেক্টলি কোনো সম্পর্ক নেই। ওয়াকফ বিলের প্রতিবাদ হওয়াটা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পার্লামেন্ট কমিটির নেতাও আমাদের অন্যতম, তিনি তো নিজেও এর বিরুদ্ধে লড়াই লড়ছেন, তাই আমার মনে হয় না এতে কোনো সবিরোধ আছে বলে।
আচ্ছা, এই ওয়াকফ যে সভা হয়েছিল তৃণমূল কংগ্রেসের ধর্মতলাতে, সেই সভা থেকে একটি প্রশ্ন উঠে আসছে দাদা। ধরা যাক যে আমরা আজকে যেখানে এই স্থানে বসে ইন্টারভিউ নিচ্ছি, যদি আগামীতে কোনো ইসলাম ধর্মাবলম্বী কেউ এসে যদি এখানে নিয়মিত যদি নামাজ পড়ে, তাহলে কল্যাণ ব্যানার্জির বক্তব্য অনুযায়ী সেই স্থানটি হয়ে যাচ্ছে ওয়াকফ বোর্ডের। তো এটা নিয়ে কোথাও যারা বাংলার সাধারণ মানুষ আছে তাদের কাছে ভুল বার্তা যাচ্ছে না? না, আমার মনে হয় এটা আপনাদের কোথাও বোঝার ভুল হয়েছে। আমি জানি না এরকম কোনো বক্তব্য এসছে কি না, এবং কল্যাণদা দীর্ঘদিনের প্রবীণ সাংসদ। আমার মনে হয় ব্যাখ্যাটার ভুল ব্যাখ্যা হচ্ছে। ওয়াকফ সব মানে যে বিল এসছে সেই বিলটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় এটা ব্যাখ্যাটার ভুল হচ্ছে। আমি প্রথমেই যেটা বললাম যে ওয়াকফ নতুন বিল যেটা কেন্দ্রীয় সরকার আনতে চলেছে, সেই বিলটা এতটাই অগণতান্ত্রিক যে যেই বিলটায় সংখ্যালঘুদের স্বার্থ সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করা হবে। শুধু তাই না, এই বিলটা আসলে ঘুরিয়ে ব্যাকডোর দিয়ে আবার আদানিকে স্পন্সর করার বিল আসছে। ওই আদানি বা আদানির মতো শিল্পপতিদের ওয়াকফ প্রপার্টিগুলো তাদের হাতে তুলে দেওয়ার একটা প্রয়াস করা, যেভাবে রেলের প্রপার্টিগুলো তুলে দেওয়া হয়েছে, যেভাবে এলআইসিকে বিক্রি করে দেওয়া হয়েছে, যেভাবে এসবিআইয়ের টাকা লুট করার লাইসেন্স দেওয়া হয়েছে, সেরকমভাবে ওয়াকফ সম্পত্তিগুলো এবার তাদের হাতে তুলে দেওয়ার লাইসেন্স করা হচ্ছে। কিন্তু আমরা বলেছিলেন যে আপনি যেখানে মানে ইসলাম না, আমি ধর্মের আপনার মানুষ। মুখেই শুনলাম, এটা আমার শোনা নেই। আমার মনে হয় না এই বক্তব্যটা সঠিকভাবে ব্যাখ্যা হচ্ছে। কল্যাণদা যথেষ্ট সিনিয়র সাংসদ, যথেষ্ট সেন্সিবল মানুষ। আমার মনে হয় এই বক্তব্যটার কোথাও বোঝবার ভুল হচ্ছে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাবো এবার সম্পূর্ণভাবে। আমরা জানি যে এতদিন আমরা এই রাজ্যের অভ্যন্তরীণ বিষয় এবং তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বললাম। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নিয়ে প্রতিদিনই আমরা দেখছি সমাজ মাধ্যমে শিরোনামে উঠে আসছে বাংলাদেশ, এবং ভালো বিষয় না খারাপ বিষয়ে সেই শিরোনামে উঠে আসা হচ্ছে। এবং যে প্রশ্ন প্রথমেই রাখবো, যে আমরা জানি যে বাংলাদেশ নিয়ে ইতিমধ্যে মানিকতলার একটি যে জেএম রায় যে নার্সিংহোম বা বেসরকারিভাবে রয়েছেন, সেখানে ইতিমধ্যে তারা বাংলাদেশি যারা আসবেন তাদের চিকিৎসা তারা করবেন না, সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন। এই বিষয়টাকে কতটা সমর্থন করেন? জেএমরা নার্সিংহোম মানে আমি জানি না। একটি নার্সিংহোম কলকাতা পুরসভার নির্বাচনের দিন সেখানে বিরিয়ানি তৈরি হচ্ছিল, প্যাকেটে করে ডিস্ট্রিবিউট হচ্ছিল, কোনো একটি ওয়ার্ডে সরবরাহ হবে বলে। আমি জানি না সেই নার্সিংহোমের মালিকের সাথে বিজেপির কলকাতা পুরসভার কোনো নেতার সরাসরি সম্পর্ক আছে কি না। যদি থেকেও থাকে, এই সিদ্ধান্ত জেএম রায় নার্সিংহোম জানিয়েছেন, এই সিদ্ধান্তের কথা শুভেন্দু অধিকারী বলেছেন। তো এত বড় বড় ডায়লগবাজি মিডিয়ার সামনে না দিয়ে, তো ওনাদের তো কেন্দ্রীয় সরকার আছে, কেন্দ্রীয় সরকারকে তো একটা ওয়ান লাইনার বার্তা দিলেই হয়ে যায় যে বাংলাদেশের মানুষদের জন্য মেডিকেল ভিসাটা বন্ধ করে দেওয়া হোক। না রেহেগা বাস না বাজেগি বাঁশুরি। বাংলাদেশের মানুষরা মেডিকেল ভিসা যদি না পায়, তাহলেই তো গল্পটা মিটে যায়। শুধু জেএম রায়ের মালিকদের বলবো বা শুভেন্দু অধিকারীতে বলবো, এত বড় বড় বিপ্লব না করে আপনারা ছোট্ট একটা কাজ করুন। জেএম রায় তো একটা প্রাইভেট নার্সিংহোম, এর থেকে একটু দূরত্বে হচ্ছে কল্যাণী এইমস, বাংলাদেশ বর্ডার থেকে মাত্র 30 কিলোমিটার দূর। বাংলাদেশের রোগীরা আসেন, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতাল, এইমস লেভেলের হসপিটাল কল্যাণী এইমস। তো সেখানে একটা নোটিফিকেশান জারি করুক যে কল্যাণী এইমস বাংলাদেশি রোগীদের পরিষেবা দেবে না, চিকিৎসা করবে না। মুরদ হবে? মুরদ হবে না। কেন্দ্রীয় সরকার যদি স্বাস্থ্যমন্ত্রক তারা একটা নির্দেশিকা জারি করে যে বাংলাদেশি নাগরিকদের মেডিকেল ভিসা দেওয়া হবে না, গল্প শেষ। সেটা করতে পারছে না। এখানে দাঁড়িয়ে ওই রাবড়ি পলিটিক্স দেখেছেন তো, নিচ থেকে ওই রাবড়ি তৈরি করা, নিচ থেকে উনুনে জাল গরম করা হয়, আর ওপর থেকে ফু দেওয়া, হাওয়া দেওয়া হয়, ঠান্ডা করা হয়। এই নিচ থেকে গরম করার রাজনীতি হচ্ছে, ওপর থেকে ঠান্ডা করার রাজনীতি হচ্ছে। এই পলিটিক্সটা করাই হচ্ছে। এরা কোনো বাংলাদেশে হিন্দুদের প্রতি ভালোবাসা নিয়ে করছে না, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি এদের বিন্দুমাত্র মমত্ববোধ নেই। এরা এই রাজ্যের হিন্দু ভোটকে পোলারাইজ করতে চায়। এই শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিচ্ছে, বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ করে দেবো, বলছে পেট্রাপোল বন্ডারে 24 ঘন্টার অবস্থান, হুমকি দিয়ে গেলাম। আরে তো মুরদ হবে তোমার, তুমি লিডার অফ অপোজিশন। তোমার মুরদ হবে। বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে বস্ত্র ব্যবসার উপরে। সবাই জানে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, বাংলাদেশের মানে যদি আপনি বলেন হৃৎপিণ্ড, বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি। বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সাপোর্টার বা সাপ্লায়ার যারা, তারা হচ্ছে পশ্চিমবঙ্গ নয়, তারা ভারতবর্ষের আরেকটি অঙ্গরাজ্য গুজরাট। গুজরাটের ব্যবসায়ীরা যদি কটন বন্ধ করে দেয়, তুলো পাঠানো এবং কটন পাঠানো মানে সুতো পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী হিম্মত হবে গুজরাটের ব্যবসায়ীরা, গুজরাটের বড় বড় এক্সপোর্টাররা যারা অমিত শাহদের ফান্ডিং করে, যারা বিজেপির পার্টি ফান্ডে কোটি কোটি টাকা চাঁদা দেয়, তাদেরকে বলবার যে বাংলাদেশে কটন এক্সপোর্ট করা বন্ধ করো, বাংলাদেশে সুতো করা এক্সপোর্ট করা বন্ধ করো।
যদি শুভেন্দু অধিকারী মুরত থেকে কালকে একটা স্লোগান দিয়ে দেখাতো পেট্রাপোল বর্ডারে ডায়লগ না দিয়ে, যে গুজরাটের ব্যবসায়ীদের বলছি বাংলাদেশে তুলো পাঠানো বন্ধ করুন, বাংলাদেশে সুতো পাঠানো বন্ধ করুন, বাংলাদেশকে হাতে না মেরে ভাতে মারবো, হিম্মত হবে শুভেন্দু অধিকারী বলার? ওপেন চ্যালেঞ্জ করছি আপনাদের মিডিয়ার সামনে, হবে না। কারণ গুজরাটি প্রভুদের খুশি করে ওকে চলতে হবে, ওই লোকে জেলে যেতে হবে। শুভেন্দু কারণ না, শুভেন্দু না বাংলাদেশে হিন্দুদের, না বিজেপি, না আরএসএসের। ও নিজের ধান্দা ছাড়া আর কিছু বোঝে না বলেই ও নিজের পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করার জন্য এই সস্তার রাজনীতি করছে। আসলে সংখ্যালঘুরা আক্রান্ত সংখ্যাগুরুর হাতে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তারা আক্রান্ত সংখ্যাগুরুর হাতে, ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা তারা আক্রান্ত সংখ্যাগুরুর হাতে। আফগানিস্তান তালিবানের হাতে সংখ্যালঘুরা আক্রান্ত। বামিয়ানের বুদ্ধমূর্তি ভাঙা পড়ে, যে বামিয়ানে বুদ্ধমূর্তি ভাঙে সেই তালিবানের সাথে যে রমনা কালী মন্দিরে ভাঙচুর করে বাংলাদেশে, তার যেমন কোনো পার্থক্য নেই। আবার একইভাবে যে বাবরি মসজিদের চূড়োটা ভেঙে দিয়েছিল, এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোড়দ, সেই গুন্ডাদের সাথেও বাকি মৌলবাদীদের কোনো পার্থক্য নেই। শোন মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। মৌলবাদ সে যে ধর্মেরই হোক, মৌলবাদকে একটা ভাষায় নিন্দা করতে হয়, সেটা হচ্ছে কঠোরতম ভাষায়। শুভেন্দু অধিকারীরা কাচের ঘরে বসে, ওই যে হিন্দি সিনেমার ডায়লগ ছিল না, जो शीशे के घर में रहते हैं वो दूसरे पर परख नहीं फेंका करते हैं। শুভেন্দু অধিকারী জানা উচিত, নিজেরা সংখ্যালঘুর উপর অত্যাচার করে অন্য রাষ্ট্রের সংখ্যালঘুর উপর যখন অত্যাচার হয়, তখন যদি এই ধরনের নাকি কান্না দেখানো হয়, তাহলে সেটা কুমিরের কান্না হয়। হিম্মত হবে? আমাদের দেশে যখন গত সপ্তাহে উত্তরপ্রদেশের মসজিদে সার্ভের নাম করে মসজিদের নিরাপত্তারক্ষী 2 মুসলমান যুবক গুলি করে খুন করেছে শুভেন্দুর ডাবল ইঞ্জিনের সরকার, প্রতিবাদ করার মুরদ হয়েছে। নিশ্চিতভাবে বাংলাদেশে তো হিন্দুরা আক্রান্ত, অন্যায় ঘটনা ঘটছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে পায়ে মারানো হচ্ছে। এই অসভ্যতম ভারতবর্ষের মানুষ সহ্য করবে না। ভারতবর্ষ মহাত্মা গান্ধীর দেশ। গান্ধীজি এক গালে চর খেলে আরেক গাল বাড়াতে বলেছেন, 2 গালে চর খেলে কী করতে হবে বলে যাননি? আমরা তো অপেক্ষা করেছি। মমতা ব্যানার্জি তো বলেছেন যে ভারতবর্ষের সরকার যে সিদ্ধান্ত নেবে, এমইএ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে তার সাথে দেশের সরকারের ভূমিকা কী? মমতা ব্যানার্জি বিধানসভা থেকে বলেছেন, আবেদন করেছেন যে প্রয়োজনে ইউনাইটেড নেশন শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করুক। এটা তো দেশের প্রধানমন্ত্রী বলা উচিত ছিল, সে বলতে পারছে না। আজকে দেশের মানুষ বলছে ইন্দিরা গান্ধীর অভাব অনুভব করছে। মমতা ব্যানার্জি তার দায়িত্ব রাজধর্ম পালন করছে। দেশের সরকার কি করছে? আজকে তো এই প্রশ্নগুলো উঠছে। দেশের সরকার যদি শক্তিশালী হতো, তাহলে ভারতবর্ষের জাতীয় পতাকাকে পায়ে মারানোর সাহস পেত না বাংলাদেশ। যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, জাতীয় পতাকা বাংলাদেশের লাল সবুজ পতাকা। আজও পাকিস্তানের পতাকা নিয়ে বাংলাদেশকে চলতে হতো, পাকিস্তানের গোলাম হয়ে। নিজের পতাকাটা পেয়েছে ভারতবর্ষ, ইন্দিরা গান্ধী, ভারতবর্ষের সেনাবাহিনী সেদিনকে মুক্তিযোদ্ধার পাশে দাঁড়িয়েছিল বলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে ইন্দিরা গান্ধী সেদিনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, ভারতীয় সেনা দাঁড়িয়েছিল বলেই। পরবর্তীকালে অন্নদা শঙ্কর রায় লিখেছিলেন, যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা মহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সেই ইন্দিরা গান্ধীর স্মরণে ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার তৈরি হয়েছিল। সেই কালচারাল সেন্টার ভেঙে দিয়েছে। ওই তালিবান বুদ্ধমূর্তি ভাঙে, পাকিস্তানে লাইব্রেরি পোড়ায়, বাংলাদেশে কালচারাল সেন্টার ভাঙে। এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে? আবার যারা বাবরি ভাঙে, তাদের মধ্যেও কোনো পার্থক্য নেই। সবকটাই মৌলবাদী, সবার একইভাবে নিন্দাটা করা উচিত। মুশকিলটা হচ্ছে আমি সিলেক্টিভ সেকুলারিজম করছি। এই যে বামেরা এই গত শেখ হাসিনা পর্বে এমন ফেসবুক বিপ্লব করেছিল, মনে হয়েছিল প্রায় চে গুয়েভারা এসে বাংলাদেশে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। এখন সব কটা চুপ, মাথায় গর্তে মুখ লুকিয়ে বসে রয়েছে। আবার মাঝখানে ফোঁস করে উঠেছিল যে বাংলাদেশকে কেন বইমেলায়, কলকাতা বইমেলায় পভিলিয়ন দেওয়া হচ্ছে না? তুমি কোন হরিদাস পালে? বাংলাদেশ যখন ঢাকায় বইমেলা করে, কলকাতা পাবলিশার্স গিল্ডকে ডাকে? আমাদের এখানকার প্রকাশকদের প্যাভিলিয়নে স্টল দেওয়ার অনুমতি দেয়? আর এত নাচন কুদন কোথায় এখন বাংলাদেশের বিপ্লবীরা, ওই এ রাজ্যের বাম বিপ্লবীরা, যারা বাংলাদেশে প্রায় দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ এনে দিয়েছিল? এখন যখন সংখ্যালঘুর অত্যাচার হচ্ছে, সব কটা চুপ করে বসে রয়েছে। সিপিএমের থেকে বড় হিপোক্রিট আর কেউ নেই। ভাবের ঘরে চুরি করে করে আজকে এই জায়গা তৈরি করেছে এরা। এই সিলেক্টিভ যে আন্দোলনটা কেন? সেটাই তো বলছি, এই সিলেক্টিভ আন্দোলনটা হচ্ছে বিজেপি সিলেক্টিভ আন্দোলন বোঝা যায়। বিজেপি জানে যে বাংলাদেশে সংখ্যালঘুরা অত্যাচারিত বললে পরে বিজেপির মুশকিল, কারণ এদেশেও সংখ্যালঘুরা অত্যাচারিত। তাই জন্য বিজেপিকে শুধু হিন্দু হিন্দু বলতে হয়। হ্যাঁ, হিন্দুরা তো অত্যাচারিত, কিন্তু হিন্দুরা তো বাংলাদেশের সংখ্যালঘু, সেই কথাটা বিজেপি বলতে পারে না, কারণ বিজেপি নিজে একই কাজ করে। আর যে সিপিএম প্রগতিশীল সাজে, যে সিপিএম কথায় কথায় আন্তর্জাতিকতাবাদের দোহাই দেয়, যেই সিপিএম কিউবায় বন্যা হলে পরে এখানে কৌটো নিয়ে নাচতো, সেই সিপিএমকে দেখেছেন বাংলাদেশে যখন অত্যাচারিত সংখ্যালঘু তার সপক্ষে রাস্তায় নেবে কৌটো নাচাতে? দেখবেন না। এটাই হচ্ছে সিপিএমের চরিত্র। আজকে
মমতা ব্যানার্জি যে বিধানসভায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন প্রকৃত রাষ্ট্রনায়কের কথা বলেছেন। মানুষ বুঝতে পারছে এখন, মানুষ তো বোকা নয় বলেই তো একটার পর একটা নির্বাচনে এই ফলাফল দিচ্ছে। আমরা রাজনীতির ছাত্র হিসেবে আমরা চেষ্টা করি এগুলোকে পর্যবেক্ষণ করে সেগুলো নিয়ে পড়াশুনো করবার চেষ্টা করি। আমাদের যেটা মনে হয় সেই কথা কারো খারাপ লাগতে পারে, কিন্তু তাই জন্য আমরা সত্যির পথ থেকে সরি না, যেটা সত্যি মনে হয় সেটা বলি। তার জন্য যারা বক্রোক্তি করার বক্রোক্তি করবে, কিন্তু দিনের শেষে কোনটা সত্যি কোনটা মিথ্যে মানুষের ম্যান্ডেট প্রমাণ করে দেয়। কিন্তু শুভেন্দু অধিকারী তো মোহাম্মদ ইউনূস এবং অন্যদিকে মমতা ব্যানার্জিকে দুজনকে এক ধাঁচে ফেলার এক ধাঁচে ফেলছেন। তিনি বলছেন বাংলাদেশে একদিকে ইউনূস সরকার, অন্যদিকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী দেড়ানার 5 টাকা পালং শাক কিনতে গেলে বাজারে ক্যাশ মেমো দেয় না। শুভেন্দু অধিকারী নিজে ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য ওখানে গেছে। ও কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। শুভেন্দু অধিকারী ক্ষমতা হবে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোনো কথা বলার, বললেই তো ভারতবর্ষের বুকে সংখ্যালঘু নির্যাতনের কথা চলে আসবে। শুভেন্দু অধিকারী ওই জন্য হিন্দু কার্ড খেলতে হবে বলেই সস্তা রাজনীতি করছেন।